মাত্র গ্রেপ্তার হলেন সমন্বয়ক সার্জিস আলম। হঠাৎ করে সেনাপ্রধান একই নির্দেশনা দিলেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আপনি সন্ত্রাসী, আপনি কোনো সমন্বয়ক না। এটাকে কোনো মব জাস্টিস বলে না, এটাকে বলে মব কিলিং। ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন, যাতে তিনি লেখেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? যদি ক্ষমা প্রার্থনা না করে তাহলে আমার ধারণা সার্জিস গ্রেপ্তার হবেন, যদিও জামিন পেয়ে যাবেন, কিন্তু গ্রেপ্তার হবেন, কারণ আইনের কাজই হচ্ছে সবাইকে লাইনে আনা। মব কালচার কিন্তু এখনো বন্ধ হয়নি এবং যারা শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষ তারা কিন্তু এটা অব্যাহতভাবে করে যাচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। আপনাদের অনুরোধ করতেছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রধান সমন্বয়ক এবং বর্তমান এনসিপি দলের নেতা সার্জিস আলমকে গ্রেপ্তার করেছে হাইকোর্ট অবমাননার দায়ে। প্রিয় দর্শক শ্রোতা, বেশি কথা বাড়াতে চাই না, আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। ইতিমধ্যে কিন্তু সেনাপ্রধান কঠিনভাবে রেগে গেছেন এটা নিয়ে। দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। পোলাতো নয় সে তো আগুনেরই গোলা, এই গানটা মমতাজ গেয়েছিলেন, আর তৎকালীন সময়ে একটা গোলা তৈরি হচ্ছিল। তবে আওয়ামী লীগের ঘরেই সেই গোলা তৈরি হচ্ছিল, যে দ্বারা আওয়ামী লীগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কথা বলছি 24 জুলাই আগস্ট অভ্যুত্থানের অন্যতম ব্রিটিশ বয় সার্জিস। তবে মাঝে মাঝে নিজের পছন্দ না হলে অতিরিক্ত কথা বলে, বলতে বলতে এমনটাই বলে যে আওয়ামী লীগ নিয়ে বলতে বলতে, বিএনপি নিয়ে বলতে বলতে ঠিক দেশের সর্বোচ্চ যে জায়গা আদালত নিয়েও একটা বিরূপ মন্তব্য করে বসছিল। তবে সব জায়গায় যে বিরূপ মন্তব্য করতে নাই, সেটা এবার তিনি টের পেতে যাচ্ছেন। যদি ক্ষমা প্রার্থনা না করে তাহলে আমার ধারণা সার্জিস গ্রেপ্তার হবেন, যদিও জামিন পেয়ে যাবেন, কিন্তু গ্রেপ্তার হবেন, কারণ আইনের কাজই হচ্ছে সবাইকে লাইনে আনা। আপনাদের খেয়াল আছে, মেয়র ইশরাক, তিনি মেয়র হন। এনসিপি মনে প্রাণে চাই না, মুখে মুখে যাই বলুক, সরকারে থাকা তাদের উপদেষ্টা তারাও চায় না, সরকার নিজেও চায় না বিএনপির দাবি, আর এনসিপি তো চাই না। তো যখন মেয়র ইশরাক এনসিপির দেখানো পথে যমুনার সামনে তার যারা সমর্থকরা আছেন সেখানে আন্দোলন করছিলেন, নিজেও সেখানে গেলেন। পরবর্তীতে দ্বিতীয় দিন তৃতীয় দিন সম্ভবত টানা আন্দোলনের পর আমাদের আপিল বিভাগ থেকে সম্ভবত একটা রায় আসলো যে মেয়র ইশরাকি মেয়র হবেন। তো সেই রায়কে কেন্দ্র করে সার্জিস একটা বক্তব্য দিয়ে বসছিলেন হাইকোর্ট নিয়ে। তার সেই পোস্টটা আপনাদের খেয়াল থাকার কথা। যদি মব করে আপনার কি বলা হয় যে মব তৈরি করে হাইকোর্টের রায় নেওয়া যায়, তাহলে এই হাইকোর্টের দরকার কি? তার মানে হাইকোর্টের যারা বিচারপতি আছেন তারা মবেরে ভয় পান, সেই মবেরে ভয় পাইয়া তারা রায় দিয়ে দিচ্ছেন। তাহলে তো ভাই দেশে আর আইন আদালত দরকার নাই, আর এই বিচারকদেরও দরকার নাই। তার বক্তব্যের মিনিংসটা সোজা বাংলায় এমনই ছিল, মানে বিচারক ভয় পেয়েছেন, মবের ডরে তিনি এই সিদ্ধান্ত বা রায় দিয়েছেন। আর এই পোস্টকে কেন্দ্র করেই সার্জিস আলমকে পাঠানো হয়েছে একটা আপনার নোটিশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে। একই সঙ্গে নোটিশ পাওয়ার 2 ঘন্টার মধ্যে সংবাদ সম্মেলন ডেকে সার্জিস আলমকে প্রকাশ্যে ক্ষমাও চাইতে হবে। নোটিশ পাওয়ার পর সার্জিস পাত্তা দেয় নাই, সে ক্ষমা চায় নাই। তো এখন যখন নোটিশ পাওয়ার 2 দিন হয়ে গেছে, সার্জিস ক্ষমা চায় নাই, সে কারণে সার্জিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়েছে। বাংলাদেশের বিচার ব্যবস্থা কতটুকু স্বাধীন, এটাও একটা এখন দেখার বিষয় হয়েছে যে এটা কি আসলে আদালত অবমাননার মতন ঘটনা হয়েছে কিনা। নিঃসন্দেহে এটা আদালত অবমাননার ঘটনা হয়েছে। এখন সার্জিস আলমের বেলায় হয়েছে কিনা এ নিয়ে আপনারা আমরা দেখি 28 মে বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি দায়ের করেছেন আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন। গত শনিবার হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনায় প্রধান বিচারপতির কাছে যখন এই ঘটনাগুলো নিয়ে লিখিত লিগেল নোটিশ পাঠানো হয়, আর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন তিনি এই লিগেল নোটিশ পাঠান, কিন্তু 22 মে ইশরাক হোসেনকে, আচ্ছা যাই হোক, আমরা এখন এইটা নিয়ে সার্জিস আপনার কোন রকম ভূমিকা রাখেনি। তিনি এখন উত্তরাঞ্চলে আছেন। উত্তরাঞ্চল কত বছর ধরে কি বলা হয় যে সাপোর্টিং পাচ্ছে না, নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে তিনি কাজ করছেন। দরকার উত্তরবঙ্গের, আসলে আমি জানি না, প্রত্যেকটা সরকার অনেক অবহেলা করেন। আমরা বিভিন্ন জন কাজ করি উত্তরবঙ্গে, বিভিন্ন চ্যারিটি কার্যক্রম করি, আসলে কিন্তু এলাকাগুলোর অবস্থা খুবই কাহিল। সরকারের উচিত উত্তরবঙ্গে একটা বিশেষ বরাদ্দ দেওয়া, তবে বরাদ্দগুলো যেন মানুষের কাছে পৌঁছায়। যাই হোক, তো সার্জিস ওদিকে ব্যস্ত আছেন, আর এদিকে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ গঠন করার জন্য আবেদন করা হয়েছে। হবে কি? তবে আমার ধারণা হবে, আর এটা সরকার নিরপেক্ষতা প্রমাণের জন্য করতে হবে। আইন আদালত এগুলো যেটা রুলসে চলে, আর যদি না করে তাহলে আইনজীবীরা বলছেন যদি সে আদালত অবমাননার আবেদন তৈরি হয়ে যায়, তারপর সে ক্ষমা না চায়, তাহলে তাকে গ্রেপ্তার করা হবে, পুরো বাংলাদেশ আউলাই যাবে। আসসালামু আলাইকুম। মব কালচার কিন্তু এখনো বন্ধ হয়নি এবং যারা শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষ তারা কিন্তু এটা অব্যাহতভাবে করে যাচ্ছে। তার প্রমাণ হচ্ছে চট্টগ্রামে ছাত্র জোটের একটা কর্মসূচিতে হামলা চালায় শাহবাগ প্রতিরোধ সংগঠন নাম করে, এবং ছাত্র জোট বলছে যে এই হামলা চালানোর জন্য দায় হচ্ছে
ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ। তারা ওই হামলায় বেশ কয়েকজন আহত হয়, এটা একদম মানে চিত্রে বিভিন্ন গণমাধ্যমে সেটা প্রকাশ পেয়েছে। পুলিশ আটক করেছিল 2 জনকে। এখন ওই আটক 2 জনকে মুক্তির জন্য 2.5 ঘন্টা কোতোয়ালি থানা, চট্টগ্রামের কোতোয়ালি থানা ঘেরাও করে রাখে। দর্শক বুঝতে পারছেন যে এই অবস্থায় পুলিশ প্রশাসনের পক্ষে নিরপেক্ষভাবে কাজ করা কীভাবে সম্ভব। অর্থাৎ হামলা হলেও আপনার সেই ব্যাপারে পুলিশ যে পদক্ষেপ নেবে, সেই পদক্ষেপের বিরুদ্ধে শক্তিশালী রাজনৈতিক পক্ষরা চড়াও হচ্ছে। এটা হচ্ছে বাস্তবতা। চট্টগ্রামে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলার ঘটনায় আটক 2 ব্যক্তির মুক্তি দাবিতে চট্টগ্রামে কয়েক ঘন্টা থানা ঘেরাও করেছে শাহবাগ বিরোধী ঐক্য। দেখেন, শাহবাগ বিরোধী ঐক্য তারা ঘেরাও করছে। তার মানে হামলা করলেও যারা অপরাধী তাদেরকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না। এই যদি পরিস্থিতি হয় এবং এটাই যদি প্রতিষ্ঠিত হতে থাকে, তাহলে বাংলাদেশের আগামীতে যে যারাই ক্ষমতায় থাকুক বা আসুক না কেন, তাদের কপালে যে কী পরিমাণ দুর্ভোগ আছে, এটা হচ্ছে তার একটা বড় প্রমাণ। বুধবার রাত 8:30টার দিকে নগরের কোতোয়ালি থানার সামনে অবস্থান নেন তারা। রাত 11টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে চলে যান তারা। 2.5 ঘন্টা তো অবস্থান করছে ঘেরাও দাবিতে। অর্থাৎ তাদের মধ্যে বিন্দুমাত্র সেই অনুশোচনা নেই যে তারা যে হামলা করলো একটা মানে একটা জোটের, একটা ছাত্র সংগঠনের জোটের কর্মসূচিতে হামলা চালাইলো, যেটা একটা গণতান্ত্রিক কর্মসূচি, তাদের অধিকার আছে। সেই হামলার ব্যাপারে যে পদক্ষেপ নিল, সেই পদক্ষেপকে তারা, পুলিশের এই পদক্ষেপকে তারা সাপোর্ট করছে না। 71-এর মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাসের প্রতিবাদে বুধবার বিকেলে কর্মসূচি ঘোষণা করে গণতান্ত্রিক ছাত্রজোট। কর্মসূচি শুরুর পর সেখানে মিছিল নিয়ে আসে শাহবাগ বিরোধী ঐক্য। বেলা 3:30টার দিকে 2 পক্ষ মুখোমুখি হলে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এই সময় শাহবাগ বিরোধী ঐক্যের লোকজন ছাত্রজোটের নেতাকর্মীদের উপর হামলা চালান। এতে 12 জন আহত হন। তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। তারা হলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নগর সভাপতি রিপা মজুমদার, একটা নারী নেত্রী সংগঠনের, সে নিজে আহত হয়েছে। কাদের হাতে? শাহবাগ বিরোধী ঐক্য। চিন্তা করেন কিভাবে একটা নারীর গায়ে হাত তোলে, তার উপর হামলা চালায়। তারপরে আছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক শ্রীকান্ত বিশ্বাস এবং অর্থ সম্পাদক সুদীপ্ত গুহ। এই হামলার সময় ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করে নিয়ে যায় পুলিশ। এই ঘটনার জেরে এশার নামাজের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ বিরোধী ঐক্য। তবে ব্যানারে তাদের নাম ইংরেজিতে লেখা ছিল, এন্টি শাহবাগ মুভমেন্ট লেখা ছিল। ব্যানারে তাদের দাবি, বাংলাদেশের ভূমি সন্তান আম জনতার বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্রে লিপ্ত সাম্রাজ্যবাদের মদত পুষ্ট গোষ্ঠী লাল সন্ত্রাসী বাম সেকুলার শাহবাগীদের বিচারের দাবিতে বিক্ষোভ করে। তো যাই হোক, এটা সারা বাংলাদেশ জুড়ে তাই হচ্ছে। যার যেখানে শক্তি আছে সেই শক্তি দিয়ে থানা পুলিশের উপর তারা চড়াও হচ্ছে, ঘেরাও করছে, কোথাও কোথাও ছিনিয়ে নিচ্ছে। একটা নাজুক একটা পরিস্থিতি, যে পরিস্থিতি সামাল দিতে এখন পুলিশের হিমশিম খেতে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে এই অভিযোগ দায়ের করা হয় তার বিরুদ্ধে। জানা গেছে, হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় এমন পদক্ষেপ নিয়েছেন একজন আইনজীবী। এর আগে গত শনিবার 24 মে উচ্চ আদালত সম্পর্কে সার্জিসের দেওয়া স্ট্যাটাস মর্যাদাহানিকর ও অবমাননাকর উল্লেখ করে এনসিপি নেতা সার্জিস আলমকে আইনি নোটিশ পাঠিয়েছেন ওই আইনজীবী। নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে সার্জিস আলমকে স্ট্যাটাসের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে অনুরোধ করা হয়েছে। নোটিশে আরো বলা হয়েছে, নোটিশ গ্রহণের 2 ঘন্টার মধ্যে প্রকাশ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের জনগণের কাছে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তবে তা না হলে সার্জিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন বলে উল্লেখ করেন নোটিশদাতা আইনজীবী। সেই নোটিশের জবাব না পাওয়ায় আজ 28 মে বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অভিযোগ দাখিল করেন আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন। আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, সার্জিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনটি করা হয়েছে। হাইকোর্টে আগামী সপ্তাহে আবেদনের উপর শুনানি হতে পারে। এদিকে গত 22 মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেন আদালত। হাইকোর্টের ওই রায়ের পর ওই দিন সকাল 11:49 সার্জিস আলম তার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। সেখানে তিনি প্রশ্ন তোলেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?
এদিকে এই ফেসবুক পোস্টকে ঘিরেই সার্জিস আলমকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন। তবে সেই নোটিশের জবাব না পেয়ে এবার সার্জিসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেন ওই আইনজীবী। প্রিয় দর্শক, আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন সমন্বয়ক সার্জিস আলমকে কেন গ্রেপ্তার করা হচ্ছে। প্রিয় দর্শক, হাইকোর্টকে অবমাননা করেছেন তিনি তার ফেসবুকে পোস্টের মাধ্যমে। হাইকোর্ট থেকে কয়েকদিন আগে সার্জিস আলমকে আইনি নোটিশ পাঠায় ক্ষমা চাওয়ার জন্য, যে এই ব্যাপারে তিনি ক্ষমা চাননি, এই জন্য তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়েছে এবং এই মামলার বিরুদ্ধে রায় হয়ে তাকে গ্রেপ্তার করা হবে। দর্শক, এমনটাই শোনা যাচ্ছে। যাই হোক দর্শক, এই সম্পর্কে বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে, বর্তমান দেশের পরিস্থিতি যেমন চলতেছে এইসব সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন অবশ্যই। দর্শক মণ্ডলী, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।